প্রিয় ছাত্রছাত্রী, ফিজিক্যাল সায়েন্স লাইন বাই লাইন চ্যানেলে আমরা আজকে আরেকটা পর্যায় সারণীর ক্লাস নিয়ে এসেছি। আগের দিন আমরা ইউরেনিয়াম উত্তর মৌল, সন্নিগত মৌল, নিষ্ক্রিয় মৌল, ক্ষারীয় মৃত্তিকা মৌল এগুলো পড়েছি। আজকে আমরা যেটা পড়ব সেটা হলো মৌলের পর্যাবৃত্ততা, পিরিয়ডিসিটি অফ প্রপার্টিজ অফ এলিমেন্টস। এটা কি? এটা হলো মৌলগুলোকে যদি আমরা ক্রমবর্ধমান পারমাণবিক ক্রমাঙ্ক অনুসারে সাজাই তাহলে দেখব এক মৌল থেকে অন্য মৌলের ধর্মের পরিবর্তন হবে এবং নিয়মিত একটি সংখ্যার ব্যবধানে তাদের এই ধর্মগুলোর আবার রিপিটেশন বা পুনরাবৃত্তি লক্ষ্য করব। তাদেরকে আমরা বলবো মৌলের পর্যাবৃত্তি। তাহলে মৌলগুলির ধর্মের পরিবর্তনের পর্যায়ক্রমিক ঘটনাটাকে বলছি আমরা পর্যাবৃত্তি। তবে খেয়াল রাখতে হবে, পরীক্ষার প্রশ্ন আসে যে কোন দুটি ধর্ম পর্যাবৃত্তি ধর্ম নয়। সেটা হলো তেজস্ক্রিয়তা, এটা পর্যায়গত ধর্ম নয়। চুম্বক ধর্ম, এটাও পর্যায়গত ধর্ম নয়। এমসিকিউ আসতে পারে যে নিচের ধর্মগুলোর মধ্যে কোনটা পর্যায়গত ধর্ম নয়, তখন অ্যান্সার হবে তেজস্ক্রিয়তা, চুম্বক ধর্মের মধ্যে যে কোনো একটা। পর্যায়গত ধর্ম যেমন পারমাণবিক ব্যাসার্ধ, এগুলো আমাদের ইন্ডিভিজুয়াল পড়তে হবে। পর্যায় বরাবর কীরকম পরিবর্তন হয়, শ্রেণী বরাবর কীরকম পরিবর্তিত হয়। প্রথমে একটু দেখে নিই পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে। কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে যোজ্যতা কক্ষের সম্ভাব্য দূরত্বকে আমরা বলি পারমাণবিক ব্যাসার্ধ। কোনো একটি পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে আমরা দেখব যে পরমাণুর ব্যাসার্ধ ও আকার ক্রমশ কমতে থাকে। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে যখন যাচ্ছ তখন আমি কি দেখতে পাচ্ছি যে এর আকার সেটা কমতে থাকছে। ওপর থেকে নিচে যখন যাব তখন দেখব এর আকার বাড়তে থাকছে। তাহলে এদিকে কি হচ্ছে? কমছে, এদিকে কি হচ্ছে? বাড়ছে। কারণ কি? কারণ পর্যায় সারণীতে একটি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, সঙ্গে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। কিন্তু কক্ষের সংখ্যা বৃদ্ধি না পাওয়ার জন্য নিউক্লিয়াসের বর্ধিত আধানের আকর্ষণের ফলে পরমাণুর আকার হ্রাস পায়। নতুন কোনো কক্ষ ইন্ট্রোডিউস হয় না, কেন একটি পর্যায়ে একই রকম কক্ষ থাকে। যেমন কে কক্ষ, পরেরটাতে কে আর এল কক্ষ, কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এরকমভাবে আমরা বিভিন্ন কক্ষ পাই। তাই আমরা দেখতে পাই যে কক্ষ যেহেতু নতুন হচ্ছে না, তাই তাদের আকার হ্রাস পাচ্ছে। আবার পর্যায় সারণীর যে কোনো শ্রেণীতে, অর্থাৎ ওপর থেকে নিচে যখন নামছি তখন আমরা দেখছি নিচের দিকে নামলে মৌলগুলি পারমাণবিক ব্যাসার্ধ ও আকার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কারণ পর্যায় সারণীর একটি শ্রেণী বরাবর নিচে নামলে একটি করে নতুন ইলেকট্রন কক্ষ যোগ হয়। নতুন একটা ইলেকট্রন কক্ষ যোগ হচ্ছে, তার ফলে তার আকার বৃদ্ধি পাচ্ছে। এই জন্য পর্যায় সারণীর ওপর থেকে নিচে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। এখানে একটা উদাহরণ দিয়ে হয়েছে, ডাটা মনে রাখার দরকার নেই। যেমন তোমার মনে করো লিথিয়াম 1.52, সোডিয়াম 1.86, দেখো বাড়ছে। এটা কোন শ্রেণী বলো তো? ক্ষারীয় মৌলের শ্রেণী, আমরা আগের দিন পড়েছি, সেটা কিন্তু বাড়ছে। তড়িৎ ঋণাত্মকতা আমরা একটু পড়ব। তড়িৎ ঋণাত্মকতা হলো তোমার অনেক সময় পরীক্ষাতে ডেফিনেশন আসছে, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, তোমাকে ভালো করে পড়তে হবে। এবং আমি বলবো এর সাথে ইংরেজি টার্মটাকেও শিখে নাও, কেন ইংরেজি টার্মটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। এটাকে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। যৌগের অণুর মধ্যে সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো মৌলের একটি পরমাণু ওই সমযোজী বন্ধনের ইলেকট্রন জোড়কে নিজের নিউক্লিয়াসের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে বা প্রবণতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তাহলে তড়িৎ ঋণাত্মকতা সবসময় আমরা পাবো অণুর মধ্যে। তার কারণ অণু যখন তৈরি হয় তখন সমযোজী বন্ধন দিয়ে তৈরি হচ্ছে, সেই সমযোজী বন্ধনের মধ্যে ইলেকট্রন জোড় আছে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। মনে করো একটা অণু আছে, সেই অণুটা হলো HCl, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। তাহলে এই অণুর মধ্যে দুটি পরমাণু আছে, একটি হাইড্রোজেন, একটি ক্লোরিন। এই অণুটা যখন তৈরি হয়েছে তখন এখানে একটা সমযোজী বন্ধন হয়েছে। আমি ভেবে নিচ্ছি যে সেই বন্ধনে মোট দুটি ইলেকট্রন আছে, কারণ ইলেকট্রন জোড় গঠন করে বন্ধন হয়। এই ইলেকট্রন জোড়কে দুটি পরমাণুর মধ্যে যে পরমাণুর নিজের নিউক্লিয়াসের দিকে আকর্ষণ করার প্রবণতা বা ক্ষমতা বেশি, সে হবে তীব্র তড়িৎ-ঋণাত্মক, এবং এই ক্ষমতাটাকেই তড়িৎ-ঋণাত্মকতা বলে। দেখা যায় অধাতুরা বেশি তড়িৎ-ঋণাত্মক হয়। ক্লোরিন যেহেতু অধাতু আকারে ছোট, তাই এর তড়িৎ-ঋণাত্মকতা সবচেয়ে বেশি হবে। তাই এটা হয়ে যাবে ডেল্টা নেগেটিভ, এটা হয়ে যাবে ডেল্টা পজিটিভ। তাহলে আমাদের তড়িৎ-ঋণাত্মকতা পর্যায় বরাবর, শ্রেণী বরাবর কীভাবে পরিবর্তিত হবে আমরা মনে রেখে দেবো যে পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ-ঋণাত্মকতা বৃদ্ধি পায়। খেয়াল রাখবে যত অধাতু হবে তত বেশি তড়িৎ-ঋণাত্মকতা হবে। অধাতুরা তীব্র তড়িৎ-ঋণাত্মক হয়, ধাতুরা তীব্র তড়িৎ ধনাত্মক হয়। তাহলে তুমি যখন লেফট টু রাইট মুভ করছো তখন আমরা জানি যে এদিকে অধাতু বাড়বে, নন মেটালিক ক্যারেক্টার ইনক্রিজেস। তার ফলে কী হবে? ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা সেটাও বৃদ্ধি পাবে।
আর যখন তুমি ওপর থেকে নিচে নামছো তখন অধাতব ধর্ম সেটা ডিক্রিজ করছে, তৈরি ঋণাত্মকতা আমরা কি দেখতে পাবো যে ডিক্রিজ করছে। তাহলে আমরা বলতে পারি পর্যায় বরাবর তৈরি ঋণাত্মকতা বৃদ্ধি পায়, শ্রেণী বরাবর তৈরি ঋণাত্মকতা হ্রাস পায়। ছক করে দেওয়া আছে, চাইলে ছকটা সুন্দর করে বুঝে নিতে পারো। দেখো বাম দিক থেকে ডান দিকে কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, আর ওপর থেকে নিচে কী হচ্ছে, হ্রাস পাচ্ছে। কি? ইলেকট্রোনেগেটিভিটি। পরীক্ষায় এই ক্রমটা প্রায়ই জিজ্ঞেস করে, 17 নম্বর শ্রেণীর মৌলের তৈরি ঋণাত্মকতার ক্রম। সেখানে 17 নম্বর শ্রেণীর মৌলগুলোকে আমি যদি একবার রিরাইট করি তাহলে তোমরা পাবে ক্লোরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, ক্যামেরাটাকে অ্যাডজাস্ট করে নিই, আয়োডিন আছে। তাহলে যখন আমি টপ টু বটম নামছি তখন আমার অধাতব ধর্ম হ্রাস পাচ্ছে, তাই তৈরি ঋণাত্মকতাও হ্রাস পাচ্ছে। তাই সবচেয়ে বেশি তৈরি ঋণাত্মক সেটা হলো ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। তাহলে সবচেয়ে বেশি তৈরি ঋণাত্মক মৌল সেটা হলো ক্লোরিন, তারপরে অক্সিজেন, তারপরে ক্লোরিন যেটার ভ্যালু 3, আর নাইট্রোজেনের ভ্যালু 3, দুজনের ভ্যালুই 3। এটা গেল আমার তৈরি ঋণাত্মকতার মান। এখানে অবজেক্টিভের জন্য একটা প্রশ্ন খেয়াল রাখবে, সেটা হচ্ছে তৈরি ঋণাত্মক মৌল তীব্র সেটা হলো ফ্লোরিন, যাকে সুপার হ্যালোজেনও বলে, আর সর্বনিম্ন তৈরি ঋণাত্মক মৌল সেটা হলো সিজিয়াম। পরীক্ষাতে কিন্তু এই দুটো প্রশ্ন আসে। কোনো তৈরি ঋণাত্মকতার মান তোমার পরীক্ষাতে আসবে না, জাস্ট নিজেদের ধারণার জন্য কোনটা বেশি কোনটা কম তোমাদেরকে পড়তে হবে। আয়নাইজেশন শক্তি বা আয়নাইজেশন বিভব কাকে বলে ভালো করে পড়তে হবে। তাহলে আয়নীভবন বিভব বা আয়নাইজেশন শক্তি যাকে বলা হয় আইপি অর আইই, শর্টে বলা হয় আইপি অর আইই, আইপি অর আইই। একটু আগে আমরা পেলাম তৈরি ঋণাত্মকতার ক্ষেত্রে যে যখন কোনো মৌল সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে সেই বন্ধনের ইলেকট্রন জোড় নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে, প্রবণতাকে বলি আমরা তৈরি ঋণাত্মকতা। তাহলে তৈরি ঋণাত্মকতা কিন্তু সবসময় অণুর মধ্যে, আর আয়নাইজেশন শক্তি সেটা কিন্তু অণুর মধ্যে নয়, সেটা হলো বিচ্ছিন্ন অবস্থায়। তাহলে বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু, গ্যাসীয় অবস্থায় থাকা কোনো মৌলের কোনো প্রসম বিচ্ছিন্ন পরমাণু যখন সর্বনিম্ন শক্তি স্তরে থাকে, স্টেবল স্টেট, গ্রাউন্ড স্টেট, তখন পরমাণুটির সবচেয়ে বাইরের কক্ষের সবচেয়ে আলগাভাবে আবদ্ধ, মোস্ট লুজলি বাউন্ড ইলেকট্রন, সবচেয়ে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের আকর্ষণী ক্ষেত্র থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে পরমাণুটিকে একটি ধনাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয়, ওই শক্তিটাকেই বলি আমরা আয়নাইজেশন শক্তি বা আয়নীভবন বিভব। তুমি অনেক জায়গায় পাবে, অফলাইন অনলাইন কেউ না কেউ পড়াচ্ছেন, কিন্তু সমস্যাটা তোমাদের যেখানে সেটা হচ্ছে মনে রাখতে পারছো না। তাই এই জায়গাটা ভাবো যে আয়নীভবন বিভব বা আয়নাইজেশন শক্তি, অর্থাৎ কোনো পরমাণু সেটা অ্যাটম, তাকে তুমি বানাচ্ছ আয়ন, তার জন্য যে শক্তি লাগছে, তাহলে তোমাদের কিছুটা সুবিধা হবে। এবার এই পরমাণুটাকে আয়ন বানানোর জন্য পরমাণুটাকে কোন অবস্থায় থাকতে হবে, সেটা হলো বিচ্ছিন্ন অবস্থায়, প্রসম অবস্থায়। এর শক্তি স্তর কেমন থাকবে, অর্থাৎ পরমাণুটা এক্সাইটেড স্টেটে থাকবে না গ্রাউন্ড স্টেটে থাকবে, উত্তর হবে স্থিতাবস্থা বা গ্রাউন্ড স্টেটে থাকবে। এই পরমাণুর মধ্যে অনেক ইলেকট্রন আছে, কোন ইলেকট্রনটা মুক্ত হয়ে আয়ন তৈরি হবে, ক্যাটায়ন হবে, সেটা হলো সবচেয়ে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটা। ক্যাটায়ন হওয়ার জন্য ইলেকট্রনটা কোথায় যাবে, নিউক্লিয়াসের আকর্ষণী ক্ষেত্র থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হবে, দিয়ে কেমন ক্যাটায়ন হবে, ইউনিপজিটিভ, একক ধনাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত হবে। তার জন্য কতটা শক্তি লাগবে, নিশ্চয়ই বেশি শক্তি দিলে হবে, কিন্তু আমাকে কি করতে হবে, ন্যূনতম শক্তি দিতে হবে, অর্থাৎ মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি, সেটা হবে আয়নাইজেশন এনার্জি। এবং এর একক কিলো ক্যালোরি পার মোল বা কিলো জুল পার মোল, কিলো ক্যালোরি পার মোল বা কিলো জুল পার মোল, এটা হলো এর একক। একটু দেখে নিই আয়নাইজেশন শক্তি শ্রেণী বরাবর, পর্যায় বরাবর কীভাবে পরিবর্তিত হয়। যেহেতু অধাতুরা ইলেকট্রন ত্যাগ করতে চায় না, তাই আমরা যখন বাঁ দিক থেকে ডান দিকে যাব তখন দেখব যে অধাতু বাড়ছে, কিন্তু অধাতু ইলেকট্রন নিতে চায়, ইলেকট্রন দিতে চায় না। তাদের বাইরের কক্ষে 7টি বা 6টি ইলেকট্রন থাকে, অষ্টক পূর্তির জন্য তারা 2টি বা 1টি ইলেকট্রন গ্রহণ করতে চায়। তার জন্য তারা সহজে ইলেকট্রন দেয় না বলে তাদের ইলেকট্রনকে যদি জোর করে বার করতে হয় তাহলে কিন্তু অর্থাৎ শক্তি আমাকে অনেক বেশি দিতে হবে। ওই জন্য বাঁ দিক থেকে ডান দিকে গেলে শক্তি বেশি লাগে। আর ধাতুরা যেহেতু সহজেই ইলেকট্রন দিয়ে দেয়, তাই ওপর থেকে নিচে নামলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়, অধাতব ধর্ম হ্রাস পায়, তাই তাদের ক্ষেত্রে কম শক্তি লাগবে, কারণ এমনিই তোমার ইলেকট্রন দিয়ে দেবে। কেউ যদি এমনিই দিয়ে দেয় তাকে নিশ্চয়ই কম পয়সা দিতে হবে।
আর কেউ যদি আগলে রাখতে চায়, না দিতে চায়, তাকে বেশি পয়সা দিয়ে তার কাছ থেকে কালেক্ট করতে হবে, ব্যাপারটা তাই। ওই পয়সাটা হয়ে গেল শক্তি। তাহলে আমাদের পরীক্ষাতে যদি সাজাতে বলে যে আয়নাইজেশন এনার্জি অনুসারে সাজাও, তখন কিন্তু আমরা বলবো যে পিরিয়ড, অ্যালং এ পিরিয়ড আই ইনক্রিজেস, ডাউন এ গ্রুপ আই ডিক্রিজেস। খুব কঠিন কোশ্চেন না এলে এই জায়গাটা আসে না। এখানে একটা অ্যানামলি দেখতে পাবে তোমরা যে নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে নাইট্রোজেন বেশি, বাকিটা নর্মাল অর্ডারেই আছে। এটা সাধারণত দেয় না, এটা তোমরা 11-এর ডিটেলসে পড়বে, কেন তখন তোমরা ফুললি ফিল্ড, হাফ ফিল্ড এই কনসেপ্টটা পড়বে, তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। এখনই এটা আমার মনে হয় আমাদের লাগবে না, জাস্ট আইটা লেফট টু রাইট কীভাবে পরিবর্তিত হয় সেটা জানলেই আমাদের হয়ে যাবে। তাহলে আজকে আমরা খুব ইম্পর্টেন্ট 3টে প্রপার্টি পড়লাম। একটা হলো পরমাণুর আকার, একটা হলো তড়িৎ ঋণাত্মকতা, একটা হলো আয়োনাইজেশন শক্তি বা আয়নীভবন বিভব। ঘরে তোমরা এই 3টেকে ভালো করে রেডি করে নাও। কারো কোনো ডাউট হলে অবশ্যই কমেন্টে লিখো। আর এবছর এই সময় মে মাসে খুবই গরম, এপ্রিল মাসে ওয়েদার তো মোটেই ভালো নয়, তাই এপ্রিল, মে, জুন এই 3 মাস তোমরা বেশিরভাগটা টাইম ঘরে থাকবে। যারা বিদ্যালয়ে পড়ছো তারা ঘরে অবশ্যই বেশি করে পড়ো, স্কুল বন্ধ বলে পড়াশোনাটাকে ছেড়ে দিও না, চেষ্টা করো বেশি করে শিখে নেওয়ার এবং নভেম্বরের টেস্টের জন্য নিজেকে তৈরি করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।